3 বছর 2 মাস পর হঠাৎ প্রাক্তনের ফোন কল। আমি কনফারেন্সটা হোল্ড করে বাইরে এসে ফোন রিসিভ করি। মনের ভেতর চাপ একটা রাগ আর একঘাত অভিমান ফিনকি দিয়ে বেরিয়ে আসতে চাইছে। কেন ফোন দিছেন? কেমন আছো? প্রচন্ড ভালো থাকা বুঝেন? আমি প্রচন্ড ভালো আছি। ও তো তো কি, তাড়াতাড়ি বলেন, আমি অফিসের কাজে ব্যস্ত আছি। ও সরি, তোমার কাজে ডিস্টার্ব করলাম, রাখছি। ফোন দেওয়ার কারণটা বললে খুশি হতাম। এমনি, তেমন কিছু না। ও আচ্ছা। ফ্রি হয়ে কল দিতে পারবা? কিছু জরুরি কথা ছিল। ব্রেকআপের 3 বছরের বেশি সময় পর আমার সাথে রাইসার কি জরুরি কথা থাকতে পারে সেটা মাথায় আসতেছিল না। ভাবনাটা বাদ দিতে চাইলাম। কনফারেন্স রুমে ঢুকে সবাইকে সরি বলে মিটিং শুরু করলাম আবার। কিন্তু কেন জানি 3 বছরের বেশি সময় ধরে আজকে রাইসার কথা আমাকে ভাবাচ্ছে খুব। মিটিংয়ে কনসেন্ট্রেট করতে পারছি না। কোনোভাবে মিটিং শেষ করে আমার চেম্বারে গিয়ে রাইসার নাম্বারে ডায়াল করলাম। ওয়েটিং আছে। একসময় ফোন ওয়েটিংয়ে থাকা নিয়ে অনেক ঝগড়া হতো আমাদের মাঝে, কিন্তু আজকে ব্যাপারটা আমার কাছে স্বাভাবিকই মনে হচ্ছে। মিনিট 5 পর ও নিজেই কল দিল। ফ্রি আছো? হ্যাঁ বলেন। আপনি করে বলছো যে? আমি অপরিচিত মানুষকে আপনি করে বলি, সমস্যা? না, সমস্যা নেই। জরুরি কথাটা বলে ফেলেন, ভালো হয়। জানি না তুমি কথাটা কিভাবে নিবা, তবে খুব প্রবলেমে পড়ে তোমার সাথে যোগাযোগ করতে বাধ্য হয়েছি। যেভাবে নেওয়ার মতো সেভাবে নিব, না পেঁচিয়ে বলে ফেলেন। আমাকে একটা হেল্প করতে পারবা? কি হেল্প? আসলে আমার কিছু টাকার দরকার, খুব ইউজ করা শেষ হয় না এখনো? আরো ইউজ করতে চাচ্ছেন আমাকে? 3 বছর আগে তো কম করেন নাই, এখন আবার এসব করে নিজেকে রাস্তার মেয়ে হিসেবে প্রমাণ করছেন কেন? প্লিজ, আপনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধটুকু অবশিষ্ট আছে সেটাও শেষ করে দিয়েন না। সরি। রয়সে ফোন কেটে দিছে। আমি এপাশ থেকে বুঝতে পারলাম ও কান্না করছে। এভাবে কথা বলা আমার উচিত হয়নি একদম। রাস্তার মেয়ে বলাটা আরো বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। ওর প্রতি এতদিন একটু একটু করে যে রাগ জমেছে সেটা দমিয়ে রাখতে চাইলেও আমি পারিনি। আজ থেকে 3 বছর 2 মাস আগে আমাদের 5 বছরের সম্পর্ক মুহূর্তে শেষ হয়ে যায়। তখন আমি সদ্য অনার্স কমপ্লিট করে বেকার জীবনযাপন করছি। রাইসের প্রভাব আমার জীবনে বেকারত্বের কষ্টটা বুঝতে দেয়নি। সারাদিনের কষ্টটা রাতে ওর সাথে কথা বললে নিমিষে শেষ হয়ে যেত। আমার সবকিছু, সকল চিন্তা ভাবনা তখন রাইসাকে ঘিরেছিল। খুব ভালোবাসতাম ওকে। হয়তো রাইসা আমাকে ভালোবাসত, কতটুকু ঠিক জানে না সেটা। কারণ বেকারত্বের কথা টেনে রিলেশনে ইতি টানা মেয়ের ভালোবাসার গভীরতা কতটুকু সেটা আমার জানা নেই। রাইসা চলে যাওয়ার বছরখানেক পর আমি একটা প্রোডাকশন হাউসে জয়েন করি। আমার এত বড় চাকরিটা তখন থাকলে হয়তো আমার জীবনে ভালোবাসা থাকতো, কিন্তু কিছু কিছু ভালোবাসা খারাপ সময় পড়লে ভালো সময় আসার অপেক্ষা করে না। আমারটা হয়তো সেরকমই ছিল। এখন আমি এই প্রোডাকশন হাউসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছে। বিলাসবহুল জীবনযাপনের সব কিছু এখন আমার হাতে নাগালে। শুনেছি আমার সাথে ব্রেকআপের পর অন্য একটা ছেলের সাথে রাইসার রিলেশন হয়েছিল। ছেলেটার বাবা অনেক ধনী, রাইসাকে দামি দামি গিফট দিতে পারে, বড় বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াতে পারে। কিন্তু আমার সাথে থেকে রাইসা এসবের কিছুই পায়নি। পেয়েছে একগুচ্ছ হতাশা আর অনিশ্চয়তা। সব মেয়েরই কিছু স্বপ্ন থাকে। আমি রাইসার কোনো স্বপ্ন পূরণ করতে সক্ষম ছিলাম না তখন। মাঝে মাঝে ভাবতাম হয়তো রাইসা ঠিক সিদ্ধান্ত নিয়েছে, শুধু শুধু আমার সাথে থেকে নিজের লাইফটা নষ্ট করবে কেন। ব্রেকআপের পর 1 বছর লেগে গেছে নিজেকে স্বাভাবিক করে তুলতে। এখন আমার লাইফের একটা টার্গেট, শুধু টাকা। আমার দৃঢ় বিশ্বাস টাকা থাকলে অন্য সবকিছুই পাওয়া যায়, এমনকি বালিকার ভালোবাসাও তখন কিনে নেওয়া যায় সহজেই। আমি আমার টার্গেট পূরণের দ্বারপ্রান্তে প্রায়। আজ যখন রাইসা আমাকে এই টাকার জন্য ফোন দিয়েছে, কেন যেন সেই আগের ক্ষোভ আমি কন্ট্রোল করতে পারিনি। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে ভাবছিলাম বলতে নিজে থেকেই ভাবনাগুলো আসছিল। রাইসা কি খুব বেশি প্রবলেম আছে? ওর কিছু হলে তো আমি খুব কষ্ট পাবো। আমি এখন ওকে ভালোবাসি আগের মতোই। আমার থেকে দূরে থাকলেও আমি চাই ও ভালো থাকুক। আমার প্রথম ভালোবাসা এবং আমার একমাত্র ভালোবাসার মানুষ রাইসা। হয়তো সেজন্য ওর প্রতি তীব্র রাগ অভিমান জমলেও ওর প্রতি ঘৃণাটা আমার মন তৈরি করতে পারেনি। ওর জন্য কেন জানি খুব টেনশন হচ্ছিল। খুব কোনো কিছু না ভেবে নিজের অজান্তে ফোন দিলাম ওকে। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে রাইসার কণ্ঠ ভেসে আসলো। হ্যালো। ঘুমাচ্ছিলা? তোমার ঘুম ভাঙা কণ্ঠ এখন আগের মতো আছে। ও সরি, তখন মাথা ঠিক ছিল না, তাই অনেক উল্টাপাল্টা বলে ফেলেছে। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তোমার হেল্প লাগবে বলছিলা, কত টাকা লাগবে? লাগবে না, আমি ম্যানেজ করতে পারবো। সরি বলছি তো। আসলে নাহিদ আমাকে ব্ল্যাকমেইল করতেছে, টাকা চাচ্ছে অনেক। আমার কাছে এত টাকা নেই,
আর তাছাড়া গত বছর বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর জব খুঁজেছি অনেক, কিন্তু এখনো হয়নি। তাই এত টাকা কোথা থেকে পাবো বুঝতে না পেরে তোমার কাছে ফোন দিয়েছিলাম। নাহিদকে? আমার বয়ফ্রেন্ড। ও আমার কিছু ভিডিও রেকর্ড করে এখন ব্ল্যাকমেইল করতেছে। বুঝতেছি না কি করব আমি। সরি, বুঝতে না পারে তোমার সাথে অনেক খারাপভাবে কথা বলেছে। কত টাকা যাচ্ছে? 2 লাখ টাকা। টেনশন করো না, আমি কালকে টাকা পাঠিয়ে দিব। আর তুমি চাইলে আমার অফিসে জয়েন করতে পারো, আমি জবের ব্যবস্থা করে দিব। টাকা লাগবে না, আমার কিছুই লাগবে না। তুমি এখনো রেগে আছো? না না, আমি রেগে নেই। আসলে তোমার সাথে আমি নিজের স্বার্থের জন্যই ব্রেকআপ করেছি। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, তারপরেও তোমার কাছে হেল্প চাওয়াটা আমার ঠিক হয়নি। পারলে মাফ করে দিও। এভাবে কেন কথা বলছো? ঘুম পাচ্ছে খুব, ঘুমাবো। আচ্ছা, শুভরাত্রি। ফোন রেখে দেওয়ার পর তীব্র এক খারাপ লাগা আমাকে চেপে ধরে। রাইসার সাথে ওরকম বিহেভ করা একদমই ঠিক হয়নি আমার। অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছে, ঘুম আসছে না। মাথায় পুরনো নতুন চিন্তারা এসে ভিড় জমাচ্ছে। সেসব চিন্তার ঘুম ঘুম ভাব মিলে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করছে। মাতাল মাতাল লাগছে খুব। জানালার ধারে গিয়ে সিগারেট জ্বালালাম একটা। গভীর রাত, বাইরে মাঝে মাঝে দু একজন নিঃশ্বাসর হেরে চলে যাচ্ছে। সকালবেলা কলিং বেলের শব্দে আমার ঘুম ভাঙে। দরজা খুলে দেখলাম গোটা কয়েক পুলিশ আমার দরজার সামনে দাঁড়িয়ে। আমি তাদের সামনে যেতে একজন বলল, আপনি কি মিস্টার সাজ্জাদ? হ্যাঁ, কি হয়েছে? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। বুঝিয়ে বলবেন প্লিজ। গতকাল রাতে রাইসা নামের এক মেয়ে মারা গেছে। প্রধান সন্দেহভাজন হিসেবে আপনার নাম আসছে, তাই আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হবে। আমাকে থানায় নেয়ার পর বেশ কয়েক ঘন্টা পর রাইসের পোস্টমর্টেম রিপোর্ট আসে। রিপোর্ট হাতে পেয়ে থানার ওসি আমার দিকে কয়েকবার আর চোখে তাকায়। মাঝে মাঝে তার চোখে চোখ পড়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আমি চোখ সরিয়ে নেই। একটু পর আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, রাইসার সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্ক নেই, 3 বছর আগে সম্পর্ক ছিল। গতকাল রাতে আপনাকে ফোন দিয়েছিল কেন? এমনি খোঁজ খবর নেওয়ার জন্য হয়তো, ঠিক জানি না। পোস্টমর্টেম রিপোর্টে কি আসছিল বলবেন প্লিজ? সুইসাইড। আমি কিছুক্ষণ এক দৃষ্টিতে পাশের দেয়ালের দিকে তাকিয়ে রইলাম। আমি গতকাল রাইসাকে মেন্টালি টর্চার করেছে, অনেক বাজেভাবে কথা বলেছে। শারীরিক টর্চারের থেকে মেন্টাল টর্চার সহ্য করার ক্ষমতা মানুষের কম থাকে, যে হিসেবে রাইসার মৃত্যুর জন্য আমি দায়ী। হয়তো আইনের কাছ থেকে বেঁচে যাব, কিন্তু বিবেকের কাছে প্রতিনিয়ত বিচারের মুখোমুখি হতে হবে আমায়। ওসি সাহেব তার টেবিলে ফিরে যেতে যেতে বললেন, আপনি এখন যেতে পারেন, প্রয়োজন হলে আবার ডাকবো। এর আগে কখনো থানায় আসতে হয়নি আমার, প্রথমবার এসেছে আজকে। তার সন্দেহভাজন খুনি হিসেবে, আমার ভালোবাসার খুনি হিসেবে। ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছে, মাথার ভেতর বিচ্ছিন্ন কিছু ভাবনা এসে তালগোল পাকাচ্ছিল। আমি এসব নিয়ে আর ভাবতে পারছি না। সবকিছু ভুলে যেতে চাচ্ছে, স্মৃতি থেকে কালকের দিনটাকে মুছে ফেলতে চাচ্ছে। সবকিছু আগের মতো হয়ে যাক। আমার সাইড ঘেঁষে চায় গরম বলতে বলতে এক লোক যাচ্ছিল। আমি তাকে থামিয়ে এক কাপ চা আর সাথে একটা সিগারেট নিয়ে আবারও দূরে তাকিয়ে রইলাম। অনেকের কাছে শুনেছে প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, সময়ের সাথে মানিয়ে নিতে হয়। আমিও নিজেকে মানিয়ে নিয়েছিলাম। ঝুম বৃষ্টি, শীতকাল আর কিছু কিছু মুভি মাঝে মধ্যে রাইসের কথা মনে করিয়ে দিত, কিন্তু পরক্ষণে ভুলে যেতাম। কষ্ট হতো না একটুও। কিন্তু আজ কেন জানি রাইসের কথা জোর করে ভুলতে পারছি না। কষ্ট হচ্ছে খুব। মানুষ মরে গেলে তাকে সবাই ভুলে যায়, কথাটা পুরোপুরি ঠিক না। সবাই তাকে ভুলে যায় না, কিছু কিছু মানুষ তাকে মনে রাখে। বাস্তবে থেকে অবাস্তব হয়ে যাওয়া মানুষটাকে তাদের মন আরো বেশি পরিমাণে স্মরণ করতে থাকে। সেই কিছু কিছু মানুষগুলোই হয় ভালোবাসার মানুষ। রাসে বেঁচে থাকলে হয়তো ওকে ভুলে থাকা আমার জন্য খুব সহজ হতো, কিন্তু এখন ওর স্মৃতি আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। সন্ধ্যার দিক রাইসের এক আত্মীয় এসে আমাকে একটা ডায়েরি দিয়ে যায়। বলল, রাইসা একটা কাগজে এই ডায়েরিটা আপনাকে দেওয়ার কথা লিখে গেছিল, এটা আপনি রাখেন। কভার পেজে নীল কালি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা রাইসা। আমি বুঝতে পারছিলাম ডায়েরিটা আমার পড়া ঠিক হবে না, কারণ এটা আমার কষ্ট বহুগুণে বাড়িয়ে দিবে। জানি না এতে কি লেখা আছে, তবু মনে হচ্ছে পড়া ঠিক হবে না। তবু আমি পড়া শুরু করলাম। 3 বছর 2 মাস আগেকার তারিখ, সেদিন আমি ওকে ফার্স্ট প্রপোজ করি। ডায়েরির প্রথম পাতায় একটু বড় করে আড়াআড়ি ভাবে লেখা, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে কেউ একজন তাকে খুব করে ভালোবাসুক, তার জন্য হাজারো পাগলামি করুক, কেউ একজন তাকে স্বপ্ন দেখাতে শেখাক। আজ নতুন মানুষের সাথে নতুন করে স্বপ্ন দেখা শুরু। স্বপ্ন ছিল কেউ একজন যাকে আমিও পছন্দ করি আমার সামনে এসে হাঁটু গেড়ে সিনেম্যাটিক স্টাইলে বলুক আই লাভ ইউ। সেই স্বপ্ন পূরণের দিন আজ। লেখাটার দুপাশে বড় করে দুটো হার্টসে আঁকা। বুঝতে পারলাম ডায়েরিটা আমাদের রিলেশন শুরু হওয়ার দিন থেকেই লেখা হয়েছে।
আমাদের 3 বছরের রিলেশনের প্রত্যেকটা ঘটনা ডায়েরির পাতায় জলজল করছিল। মাঝে মধ্যে কিছু কিছু লেখা পড়ে হাসিও পাচ্ছিল খুব। অজান্তে কাঁদতে কাঁদতে অট্ট হাসিতে ফেটে পড়ছিলাম। এক জায়গায় লিখেছে, আজ তুমি আমাকে অনেক বকা দিছো, একসময় আমি ঠিক এর প্রতিশোধ নিব। বাসায় ঢুকতে দেব না, বাইরে দাঁড় করিয়ে রাখবো। ভার্সিটিতে থাকাকালীন একবার ক্লাস শেষে প্রচুর বৃষ্টি শুরু হলো। সবাই বাসায় যাওয়া নিয়ে টেনশন করছিল। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছিল। আমি রাইসের হাত ধরে ওকে টেনে নিয়ে বের হয়ে আসে। মুহূর্তে দুজনে ভিজে টিজে একাকার হয়ে গেছে। গেটে এসে রিক্সা নিলাম। রাইসের রিক্সার হুড উঠাতে চাইল, আমি দিলাম না। সারা রাস্তা ভিজতে ভিজতে আসলাম দুজন। ওর বাসার কাছে এসে ওকে নামিয়ে দিয়ে বললাম, ভিজলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগে। রাইসা ভেঙচি কেটে ভেতরে চলে যায়। সেই ঘটনাটাও ডায়েরিতে লিখে রেখেছে। আজ তুমি আমাকে বৃষ্টিতে ভিজিয়েছো, সর্দি লেগে অবস্থা খারাপ আমার। এর জন্য কে দায়ী? তুমি। এভাবে রোম্যান্স করার জন্য গার্লফ্রেন্ডকে কেউ অসুস্থ বানায়? কেমন বয়ফ্রেন্ড তুমি? ডায়েরির একটা পাতায় ব্রেকআপের প্রায় বছর 2 পরের একটা তারিখ দিয়ে লেখা, অনেক কিছুই হারিয়েছি জীবন থেকে, কিন্তু তার কোনোটার জন্যই আফসোস হয়নি আমার। কিন্তু দুটো হারানো জিনিসের জন্য আমার সারা জীবন আফসোস থাকবে। প্রথম আমার ভালোবাসা সাজ্জাদ, যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। দ্বিতীয় আমার বাবা, যে আমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতো। মাঝে মাঝে ইচ্ছে হয় যদি এদেরকে আবার আমার জীবনে ফিরে পেতাম, আর কখনো হারাতে দিতাম না। আর পড়তে পারছি না আমি। এসব সহ্য করার ক্ষমতা নেই আমার। ডায়েরিটা বন্ধ করতে গিয়ে শেষ পাতায় চোখ পড়ল। 4টা শুকনো বেলে ফুল রাখা। রাইসে যেদিন সুইসাইড করে সেদিনের তারিখ। মনে আছে তোমার? একদিন এই 4টা বেলি ফুল দিয়ে তুমি আমাকে প্রপোজ করেছিলা। বলেছিলা ভালোবাসায় 4টা অক্ষর আছে, তাই 4টা বেলি ফুল দিয়ে তোমাকে আমি ভালোবাসা দিলাম। রাখবা? দেখছো, তোমার ভালোবাসা আমি এখনো রেখে দিছি। আমি জানি তোমাকে আমি অনেক কষ্ট দিছি, পারলে মাফ করে দিও। সুযোগ হলে একদিন আমার কবরের পাশে গিয়ে বেলি ফুলগুলো রেখে আইসো। পাশের বিল্ডিং এর জানালা দিয়ে এক পিচ্চি মেয়ে উচ্চ গলায় বলল, ভাইয়া আপনি কাঁদতেছেন কেন? আমু দেখো, ওই বাসার এক ভাইয়া কাঁদতেছে। আমি পিচিটার দিকে তাকিয়ে মুচকে হাসি দেওয়ার চেষ্টা করে জানালার পর্দা টেনে দিলাম। নিজের কান্নার আওয়াজ নিজের কানে এসে বাজেভাবে লাগছে। প্রথম ভালোবাসে বড়ই অদ্ভুত। বছর 5 পর রাতে সাবিয়ার থেকে লুকিয়ে বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। সাবিয়া আমার ওয়াইফ। বছরখানেক আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে ওর সাথে। সাবিয়া একটা ধুলো পড়া ডায়েরি এনে আমার হাতে দিয়ে বলল, রাইসাকে। এমনিতে হুট করে এভাবে সামনে চলে আসলে আমি তাড়াতাড়ি করে সিগারেট হাত থেকে ফেলে পা দিয়ে পিছিয়ে দেই। সাবিয়া তাতে খুশি হয়। আজকে নিজের অজান্তে সিগারেটটা হাতে ধরে রাখলাম। হ্যালো, শুনছো? জিজ্ঞেস করছি রাইসাকে। এই ডায়েরির উপর রাইসা নাম লেখা কেন? দেখবা রাইসাকে? হুম? সাদা রঙের দেয়াল দিয়ে ঘেরা একটা কবরের পাশে এসে দাঁড়ালাম আমি আর সাবিহা। সাদা দেয়ালটা শ্যাওলা জমে সবুজ একটা ভাব চলে এসেছে। আশেপাশে কিছু জংলা গাছ জন্মেছে। আঙুল দিয়ে এপিটাফের দিকে দেখিয়ে বললাম, ওই যে রাইসা, আমার ভালোবাসা, প্রাক্তন ভালোবাসা।